অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক আর্তনাদ যেন শুনতে পেলাম। আবু সাইদের ছবিটা অনেক বড়ভাবে এখানে থাকা উচিত ছিল, যেটা দেখলাম। আয়নাঘর দেখি যে একটা ছোট্ট কক্ষের ভিতরে একটা মানুষকে আটকে রেখে কিভাবে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে। আমি নিজেও জুলাই যোদ্ধা হিসাবে নাম লেখানোর জন্য কোথাও আমি যাই নাই, আমি প্রয়োজন মনে করি নাই। প্রতিদিনের যে ভিডিও ফুটেজগুলো ফেসবুক থেকে কল্যাণে যেটা আসে প্রতিটাতে দেখবেন কোথাও না কোথাও আছে। আমি আসলে জুলাইকে ধারণ করেছিলাম তখন, কিন্তু একদমই 2-2.5 বছরে ভুলে গেছিলাম। যখন ঢুকলাম সব আস্তে আস্তে দেখলাম, আমার মনে হচ্ছিল যে আমি সেদিন চলে গেছি। আর আমার চোখের পানি আসতেছিল প্রচুর, কারণ অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক আর্তনাদ যেন শুনতে পেলাম। আসলে আমি এই জন্য বেশি আগ্রহ করে এখানে আসলাম। অনেক মানুষ এই দেশের জন্য জীবন দিয়েছে। এখন আমাদের যেটা আশা করি যে এত জান, এত রক্ত যাওয়ার পর যদি এই দেশে আবার শান্তি না আসে, আবার যদি আমরা অস্থিরতায় ভুগি, আমাদের আসলে আর ভাগ্যের পরিবর্তন কখনো হবে কিনা জানি না। এখন বর্তমান সরকার বা সরকার প্রধানকে দেখে আমার মোটামুটি ভালো লাগে, সত্য কথা বলতে। ওনার আহ, মানে সব কিছুই আমার ভাল লাগতেছে, সত্য। এখন আসলে মানুষ তো চেঞ্জ হয়ে যায়। এখন তিনিও 17 বছর অনেক ভুগেছেন, তো ওনার ওটা যদি না ভুলে যান এবং এখন পর্যন্ত উনি যেমন আছেন এভাবে যদি তিনি দেশটা মনোনিবেশ করেন চালাতে, তাহলে ইনশাল্লাহ আশা করি আমাদের ভাগ্যের হয়তো পরিবর্তন হতে পারে। জাদুঘরে এসে মূলত মানুষ আগের যুগের বা প্রত্নতাত্ত্বিক যুগের কোনো কিছু মানুষ দেখে, কিন্তু এখানে এসে সেই জাদুঘরের সেই ফিলিংটা আসে নাই। এখানে চোখের পানি, আমার বুক ফেটে যাচ্ছে এখনো, আমার বুক ফেটেই যাচ্ছে, সত্যি আমি বুঝাতে পারবো না। আমি আসলে অনেক আবেগ আপ্লুত। আর আমরা আসলে কি বলবো, আমরা সাধারণ জনগণ, আমরা হয়তো প্রতিবাদ করতে পারি, আমাদের মনের ভাষা হয়তো বলতে পারি, কিন্তু যাদের হাতে তারা যদি ঠিক থাকেন, আবার সেই আগের সেই অতীতে ওই ধরনের কিছু যাতে ফলো না করে, দেশটাকে সুন্দরভাবে গোছান, সেটাই আমার দোয়া রইল। আমার আব্বা বলেন আর কি, আমার আব্বা রাজনীতি করতেন, বলে যে এই যে বাংলাদেশের যে প্রধানমন্ত্রীর যে চেয়ারটা, এখান থেকে এখানে যারাই বসেছেন তারা কি ভালোভাবে ফিরে গেছেন কি না, যেতে পারে নাই। তো এখন আমি আশা করব যে এখন বর্তমান প্রধানমন্ত্রী, তিনি যেন, আমি দোয়া করব তার কাজটা যেন এমনই হয় যে তিনি যেন ভালোভাবে ফিরে যান, বা যখন তিনি রাষ্ট্র ক্ষমতা থেকে চলে যাবেন তখন যেন সম্মানের সাথেই যান। আমি অলিউর রহমান আপনাদেরকে জানাতে চাই, আপনার মাধ্যমে দেশবাসীরও জানা উচিত, যেহেতু এই গণভবনে প্রথম ব্যক্তি যে প্রবেশকারী আমি, এবং তখন অন্য কোনো ব্যক্তি এখানে ঢুকতে পারে না, আবার জীবনের ঝুঁকি নিয়েই ঢুকেছিলাম। অবশ্য সেনাবাহিনী বাধা দেয়নি। আমার সাথে যারা ছিল ওরা পিছিয়ে পিছিয়ে গেলেও ঢোকার ক্ষেত্রে, কিন্তু আমি সাহস করে কথা বলছি, কথা বলার পরে সেনাবাহিনী আমাকে ঢুকতে বারণ করে নাই। তো আমি ঢুকি, পরবর্তীতে আমার সাথে আরও 2-4 জন যারা ছিল তারাও আমার সাথে পিছনে পিছনে ঢুকে 90-এর গণ-অভ্যুত্থানে আমরা অংশগ্রহণ করেছি। ডাক্তার মিলনের হত্যাকাণ্ডের পরে 1 মিলনের হত্যাকাণ্ডেই এদেশে গণ-অভ্যুত্থানের সৃষ্টি হয়েছিল। তখন স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছিলাম। এরশাদ স্বৈরশাসক হিসাবে এদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই স্বৈরশাসকের অবসান হয়, সেখানেও কিন্তু মাত্র কয়েকজন ব্যক্তির জীবনের বিনিময়ে আমরা সেদিন কিন্তু এই দেশকে মুক্ত করেছিলাম। সেটা একটা গণ-অভ্যুত্থান। শেখ হাসিনার যে শাসনামলটা ছিল, এই শাসনামলে মানুষ একেবারে রুদ্ধশ্বাস ছিল। মানুষ কথা বলতে পারতো না, মানুষকে অধিকার আদায়ের জন্য কথা বলতে দিত না, ভোটাধিকার কেড়ে নিয়েছিল, হরণ করেছিল। শুধু তাই নয়, সমস্ত জায়গায় তার লোকজন বসিয়ে এমন একটা অবস্থার সৃষ্টি করেছিল, যে কথা বলতো তাকে গুম করা হতো, হত্যা করা হতো, আয়নাঘরে নেওয়া হতো। এই জুলাইয়ের গণ-অভ্যুত্থানটা তো একদিনে হয় নাই। জুলাইয়ের গণ-অভ্যুত্থানটা ওনার দীর্ঘ 17 বছরের শাসনামলের একটা পরিত্রাণের সময় ছিল। যখন 17 বছর আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, যখন আমাদের মধ্য থেকে অনেকে হারিয়ে গেছে, আমরা জেল খেটেছি, বহু মামলা হয়েছে, তারপরে সর্বশেষ 28 তারিখে যখন বিএনপি বড় শোডাউন করে,
সেই শোডাউনটা যখন তারা ভেঙে দেয় তখন এই শেখ হাসিনা আরও সাহস পেয়ে গেছিল, মনে করেছিল কথা বলার মতো আর কোনো লোক থাকবে না। এর আগে জামাত ইসলামকে তারা দূরে সরিয়ে রাখতে পেরেছিল। যখন দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যার জন্য বা তাকে ফাঁসি দেওয়ার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে ফাঁসি দেবে এরকম কথা, তখন 114 জন মারা গিয়েছিল আমার মনে আছে। সেই 114 জনের পরে জামাত ইসলাম কিন্তু তাদের নেতাদেরকে 4-5 জনকে যখন ফাঁসি দেওয়া হয় তারপর তারাও কিন্তু দমে গিয়েছিল। তারাও হয়তো অন্য কৌশলে ছিল, কিন্তু মাঠে ছিল একমাত্র বিএনপি দেখেছি আমরা। তখন আমার পায়ে এখনও কিন্তু সিলিকন পরা থাকে, পায়ের গোড়ালিতে আমার ওই যে জুলাইয়ের অভ্যুত্থানে আমার এই 2 পায়ে আঘাত লাগে এবং পায়ের গোড়ালিতে এখনও আঘাত আছে। যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, আপনি জিজ্ঞেস করে দেখবেন কারো কোনো চাওয়ার পাওয়ার নাই। চাওয়া পাওয়ার যদি কারো থাকে, যারা সুবিধাবাদীরা ছিল, যারা ওই আমলেও সুবিধা নিছে, এখনও সুবিধা নিতে চাচ্ছে, ভবিষ্যতেও নিবে, এদেরই চাওয়া পাওয়ার থাকে। আপনি দেখবেন মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করছে তাদের কিন্তু খুব বেশি চাওয়া পাওয়ার ছিল না। আমি নিজেও জুলাই যোদ্ধা হিসাবে নাম লেখানোর জন্য কোথাও আমি যাই নাই, আমি প্রয়োজন মনে করি নাই। প্রতিদিনের যে ভিডিও ফুটেজগুলো ফেসবুক থেকে কল্যাণে যেটা আসে, প্রতিটাতে দেখবেন কোথাও না কোথাও আছে। আচ্ছা, তারপরেও আমরা মনে করি যে আমাদের চাওয়া পাওয়া যেটা ছিল আমরা সেটাকে পেয়েছি, আমরা পেয়ে গেছি। আমাদের চাওয়া পাওয়া যা ছিল আমরা পেয়েছি। এটা ছাত্র আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের রূপ নিছে। আপনি জানেন যে বাংলাদেশের সৃষ্টির শুরু থেকেই, তার আগে থেকে যতগুলো ছাত্র আন্দোলন না হওয়া পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে, প্রতিটা আন্দোলনের ছাত্ররা যখন ভূমিকা নিয়েছে তখনই মানুষ তাদের সাথে ঝাঁপিয়ে পড়ছে। এখানে আমি যখন আসলাম, আমি এখানে এসে ঢোকার পরে সেনাবাহিনীর আমাকে বাধা দেয়নি, ঢুকতে দিচ্ছে। যখন এখানে সর্বশেষ আমি শুধু একটা কথাই বললাম যে আমরা জানি উনি চলে গেছেন, কিছুক্ষণ আগেই উনি এখান থেকে বের হয়েছেন, আমরা কিন্তু বাইরে ছিলাম। আমি লাঠিটা ফেলে দিয়েছিলাম সেনাবাহিনীর সামনে, তখন যেহেতু আমি একদম গেটে এইখানে একটা গেট এই গেটটাতেই আমি ছিলাম, এইখানে যে গেটটা আছে এই গেটটাতেই ছিলাম। তো উনি ঢুকতে দিল। এখানে এসে কয়েকজন লোক আমরা ভিতরে ঢুকলাম, শুধু আমাদের সাথে যা পিছন পিছন যারা আসলো বললাম কোনো ভাঙচুর করো না, কোনো নষ্ট কোনো একটা সরকারি সম্পত্তি, রাষ্ট্রীয় সম্পত্তি নষ্ট করা যাবে না। তখন লোক ছিল কম ভিতরে, অল্প কয়েকজন কথা বললে সেটা শুনছে। আমরা ভিতরে ঢুকছি, এরপর আস্তে আস্তে ক্যামেরাম্যানরাও আসছি হয়েছে। আমরা যখন লোকের চাপ বেশি হয়েছে তারপরে আমি এখান থেকে বের হয়ে যাই। আমার তখন আমি ডান হাত এবং ডান পা আমি নাড়াতে পারছিলাম না, আমি করতে পারছি না, মুভ করতে পারতেছিলাম না। মানে এক হলো দীর্ঘদিন কষ্টের পরে যদি একটা আপনার সেই সফলতা আসে, তখন দেখবেন আপনার শরীর ভেঙে যায়। আল্লাহর উপরে তখন একটা এসে যে আল্লাহ তুমি আমি এত বড় একটা আমাদেরকে আজকে দিয়েছো, তখন আমার শরীরে আর কোনো ধরনের শক্তি ছিল না। তারপরে আহত পা, আহত পিছনে পিঠের মেরুদণ্ডে যে ব্যথা, এই নিয়ে আর হাঁটতে পারতেছিল না। পরবর্তীতে কোনো মতে এখান থেকে বের হইয়া, আমি লোকের চাপ বেড়ে গেছে, বের হয়ে এখান থেকে একটা রিক্সায় করে আমি মিরপুরের বাসার উদ্দেশ্যে যাই। তখন ওই রিক্সাওয়ালা আমার ওই অবস্থা দেখে সে আমাকে রিক্সা করে নিয়ে গেছে, কোনোভাবে আমি এখান থেকে গেছি। তো এখানে আসার পরে মূলত সবটা ঘুরে দেখার পরে আমি এইটা রিয়েলাইজ করতে পারছি যে 2024-এ যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছিল বা সাধারণ জনগণের উপরে যেভাবে অত্যাচার মানে নিপীড়ন করা হয়েছিল, তার সব কিছু এখানে খুব ডিটেলসে তুলে ধরা হয়েছে। তো বাংলাদেশের মানুষ হিসাবে নতুন বাংলাদেশ, আমরা যারা এই বাংলাদেশকে আজকে পেয়েছি, তাদের প্রত্যেকের এখানে আসা উচিত এবং ঘুরে দেখা উচিত যে 2024-এর জুলাইয়ে এখানে কি ধরনের মানে পুরা বাংলাদেশের কোথায় কি ঘটেছিল সব কিছু ডিটেলসে আমরা এখানে দেখতে পারবো। তাছাড়া আমরা যদি আয়নাঘর দেখি যে একটা ছোট্ট কক্ষের ভিতরে একটা মানুষকে আটকে রেখে কিভাবে দিনের পর দিন নির্যাতন করা হয়েছে, কিভাবে তাদের পরে অত্যাচার করা হয়েছে, সব কিছু সুন্দরভাবে এখানে আয়নাঘরে ফুটাই তোলা হয়েছে। তো আমরা যারা এই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, আর এই নতুন সরকারের কাছে আমাদের একটাই চাওয়া থাকবে যে 2024-এ আমরা যে জুলাই দেখেছি, এই ধরনের দিনগুলো যেন আমরা বারবার আর ফিরে না দেখি। আসলে ওই সময় নৃশংসতার পুরোপুরি চিত্র এখানে নাই। বেশ কিছু ছবি এখানে থাকা উচিত ছিল, যেমন হ্যাঁ, আবু সাইদের এরকম দেখেই তো মানুষ মানে তারপর থেকে মানুষ আসলে নিজের জানের পরোয়া করে নেই, রাজপথে নেমে গেছে ছাত্ররা। তো সেই আবু সাইদের ছবিটা অনেক বড়োভাবে এখানে থাকা উচিত ছিল, যেটা দেখলাম। যে আত্মত্যাগের বিনিময়ে নতুন এক বাংলাদেশের সৃষ্টি হয়েছে, আগামীর বাংলাদেশে নতুন করে যেন এমন স্বৈরাচারের কোনো পদচারণা, কোনো অবতারণা না হয়, সেই কথাই আমাদেরকে বলে গেছেন এখানকার দর্শনার্থীরা। আমরাও চাই নতুন এক বাংলাদেশে
বিরাজ করুক শান্তি, সুশৃঙ্খলা এবং সাধারণ মানুষ তাদের পূর্ণ অধিকার নিয়ে যেন বেঁচে থাকতে পারেন। খোকন তালুকদার, দেশকাল নিউজ, জুলাই স্মৃতি গণঅভ্যুত্থান, ঢাকা।